বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক দেশ হলো আমাদের এই ভারতবর্ষ এবং এই দেশের 28টা আলাদা আলাদা রাজ্য মিলিত হয়ে শুরু থেকে ভারতের গণতান্ত্রিক কাঠামোকে নিষ্ঠার সাথে একত্রিতভাবে ধরে রেখেছে। আর তাই তো এই দেশে একাধিক ভাষা এবং একাধিক কালচার থাকা সত্ত্বেও প্রতিটা ভারতবাসীর মনে কিন্তু একটাই কথা, আর সেটা হলো উই আর ইন্ডিয়ান। আর এই বৈচিত্র্যময় দেশের বৈচিত্র্য এবং সৌন্দর্যকে বজায় রাখতে জম্মু ও কাশ্মীরের অবদান হলো সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ জম্মু কাশ্মীর ভারতের এমনই একটি রাজ্য যেটাকে ভারতের প্যারাডাইস বা স্বর্গ বলা হয়ে থাকে, কিন্তু সত্যি কথা বলতে স্বর্গরূপী এই জায়গায় একাধিক নরকের মতো কার্যকলাপ হয়ে এসেছে। যেমন দেশদ্রোহী, দেশ ভাগ করা, একাধিক মাওবাদী সংগঠনের জন্ম, হাজার হাজার হিন্দুদের ওপর অত্যাচার, শয়ে শয়ে ইন্ডিয়ান আর্মি শহীদ, আরো না জানা কত অমানবিক অত্যাচারের সাক্ষী রয়েছে এই জম্মু কাশ্মীর। আর যদি বলো এত সব কিছু এই জম্মু কাশ্মীরেই বা কেন হলো, অন্য কোথাও তো হতে পারতো, তাহলে বলবো এই সব কিছুর পিছনে কোনো না কোনো ভাবে দায়ী এই আর্টিকেল 370, যার কারণে জম্মু কাশ্মীর ভারতের একটা ঐতিহ্যবাহী জায়গা হওয়ার সত্ত্বেও শুরু থেকে এই রাজ্যকে একটা সুবিধাভোগী আলাদা নিয়ম কানুনের সাথে রাখা হয়েছিল। আর সেই সুবিধাভোগী নিয়ম কানুনটাই হলো দ্য আর্টিকেল 370। এবং আজকের ভিডিওতে আমরা এই আর্টিকেল 370 সমস্ত রহস্যটাই জানতে চলেছি। আর তুমি যদি একটা ভারতীয় হও তাহলে এটা জানা তোমার জন্মগত অধিকার। এবং এই ভিডিওটা তোমার যদি 1% ইনফরমেটিভ মনে হয় তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, আজ যে দেশটাকে আমরা স্বাধীন ভারতবর্ষ বলে জানি সেটা আসলে অনেক রাজার রাজত্ব মিলিত হয়ে সময়ের সাথে সাথে একটা নিখুঁত ভারসাম্যময় দেশ হিসাবে গড়ে উঠেছে। সাথেই না জানা কত স্বাধীনতা সংগ্রামীর জীবনের বলিদান আজকের এই স্বাধীন ভারতবর্ষ। আর এই স্বাধীন ভারতবর্ষের ইতিহাসের পাতায় যদি 77 বছর পিছনে গিয়ে দেখা যায় তাহলে জানা যাবে 200 বছরের সেই অক্লান্ত সংঘর্ষের পর যখন এই দেশের শূরবীররা শেষমেশ ব্রিটিশদের এই দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়, ঠিক সেই সময় ব্রিটিশরা এই দেশ ছেড়ে যেতে যেতে আরও একবার নিজেদের কূটনৈতিক মাথার বীজ ছড়িয়ে দেয় গোটা দেশে। মানে ঠিক ব্রিটিশরা এই দেশকে স্বাধীন করার আগের সময়ে ভারতে থাকা সমস্ত রাজাদেরকে 3টি অপশন দেয়। প্রথম, ভারতের সাথে একজুট হয়ে থাকো; দ্বিতীয়, পাকিস্তানের সাথে একজুট হয়ে থাকো; এবং তৃতীয়, নিজেরা নিজেদের মতো ইন্ডিপেন্ডেন্ট থাকো। আর তৎকালীন সময়ে জম্মু কাশ্মীরের রাজা ছিলেন রাজা হরি সিং, যিনি 1925 সালে জম্মু কাশ্মীরের রাজা হিসাবে নিযুক্ত হন। আর ব্রিটিশদের দেওয়া সেই 3টি অপশনের মধ্যে রাজা হরি সিং লাস্ট মানে ইন্ডিপেন্ডেন্ট থাকার সিদ্ধান্ত নেন। তিনি না তো ভারতের সাথে একজুট হয়ে থাকতে চেয়েছিলেন না তো পাকিস্তানের সাথে, কিন্তু দুর্ভাগ্যবশত রাজা হরি সিং ব্রিটিশদের কূটনৈতিকতার শিকার হন। কারণ ব্রিটিশদের দেওয়া সেই 3টি অপশনের মধ্যে লাস্ট মানে ইন্ডিপেন্ডেন্ট থাকার অপশনটা শুধু দেখানো মাত্র ছিল, প্র্যাকটিক্যালি তেমন কিছু ছিল না। আর তৎকালীন সময়ে রাজা হরি সিং এর মতোই আরও কিছু রাজা ছিল যারা ব্রিটিশদের লাস্ট অপশন মানে নিজেরা নিজেদের মতো ইন্ডিপেন্ডেন্ট থাকার সিদ্ধান্ত নেয়। আর এই সিদ্ধান্ত নেওয়ার কিছুদিনের মধ্যেই ব্রিটিশদের সেই কূটনৈতিকতা সবার সামনে চলে আসে এবং শুরু হয় নেগোসিয়েশন। আর হরি সিং সমেত যেসব রাজারা ইন্ডিপেন্ডেন্ট থাকার সিদ্ধান্ত নিয়েছিল তাদেরকে ব্রিটিশ সরকার দ্বারা জানানো হয় যে কাগজে কলমে তাদের বা তাদের রাজ্যের স্ট্যাটাস তবেই অ্যাপ্রুভ হবে যখন তারা ভারত বা পাকিস্তান যে কোনো একটা দেশের সাথে যুক্ত হবে। আর এই ডিসিশন নেওয়া পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট থাকার সিদ্ধান্ত নেওয়া সমস্ত রাজাকে ভারত ও পাকিস্তানের সাথে একটা টেম্পোরারি এগ্রিমেন্ট সাইন করতে হবে, যেটা স্ট্যান্ডস্টিল এগ্রিমেন্ট নামে পরিচিত। কিন্তু এটা শুধু তৎকালীন পরিস্থিতিকে কন্ট্রোলে আনতে ব্রিটিশ দ্বারা বানানো একটা টেম্পোরারি এগ্রিমেন্ট মাত্র। আসল এগ্রিমেন্ট তো ছিল ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসাসিন, যার মারফত আসলে কোনো রাজ্য ভারত বা পাকিস্তানের অধীনে আসতে পারত। কিন্তু তখনকার সময় আশ্চর্যজনকভাবে রাজা হরি সিং ভারতের সাথে কোনো রকম এগ্রিমেন্ট সাইন করেননি। আবার উল্টো দিকে পাকিস্তান রাজা হরি সিং এর সাথে শুধু স্ট্যান্ডস্টিল এগ্রিমেন্ট মানে সেই টেম্পোরারি এগ্রিমেন্টে সাইন করেছিল। আর সেই কথাই আছে না, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো, আর ঠিক এমনটাই হলো রাজা হরি সিং এর সাথে। কারণ পাকিস্তান রাজা হরি সিং এর সেই টেম্পোরারি এগ্রিমেন্টে সাইন করার সুযোগের সদ্ব্যবহার করে কিছুদিনের মধ্যেই মানে 27 অক্টোবর 1947 সালে জম্মু কাশ্মীর অ্যাটাক করে দেয়। আর তৎকালীন সময়ে রাজা হরি সিং এর কাছে পর্যাপ্ত সরবরাহ না থাকার কারণে নিজের রাজ্যকে বাঁচাতে না পেরে অবশেষে ভারতের কাছে সাহায্য চেয়ে বসে এবং তৎক্ষণাৎ ভারতও জম্মু কাশ্মীর সমেত রাজা হরি সিংকে প্রোটেক্ট করতে তার সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সাথেই তৎকালীন পরিস্থিতির উপর বিচার করে রাজা হরি সিং ভারতের সাথে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসাসিন সাইন করে নেয়, মানে গোটা জম্মু কাশ্মীর এখন ভারতের অধীনে হয়ে যায়। আর অন্যদিকে রাজা হরি সিংকে সাহায্য করায় ভারত ও পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু হয়ে যায় এবং এই যুদ্ধ চলতে চলতে 1947 পুরো বছরটাই কেটে যায়। কিন্তু তারপরও কোনো রকম সমস্যার সমাধান খুঁজে পাচ্ছিল না এই দুটো দেশ। আর ঠিক সেই সময় ভারতের ইতিহাসে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সব থেকে বড় ভুল করে বসলো। এক কথায় যাকে বলে নিজেই খাল কেটে কুমিরটাকে ডাকলো। কারণ আজ নয়তো কাল ইন্ডিয়ান আর্মি জম্মু কাশ্মীরকে পাকিস্তানের হাত থেকে ছাড়িয়েই নিত, কিন্তু জওহরলাল নেহরু ভারতের মিলিটারির উপর বিশ্বাস না করে এক ব্রিটিশ অফিসার মাউন্ট ব্যাটেনের কথা শুনে এই কাশ্মীর সমস্যার সমাধান খুঁজতে গেল ইউনাইটেড নেশনে। আর এই সমস্যার সমাধান খোঁজার আশায় ঘরের ঝামেলা বাড়ির বাইরে নিয়ে গিয়ে সমস্যা কমানোর জায়গায় আরো বেড়ে গেল। আর জম্মু কাশ্মীরের এই ম্যাটার ইউনাইটেড নেশনে নিয়ে যাওয়ার কারণে ইউএনসিআইপি মানে ইউনাইটেড নেশন কমিশন অফ ইন্ডিয়া এন্ড পাকিস্তানের গঠন হয়, যার ফলে ইউনাইটেড নেশন না তো পুরোপুরি ভারতের কথা মেনেছিল না তো পাকিস্তানের। সোজাসুজি জম্মু কাশ্মীরকে দুটো ভাগে ভাগ করে দেয় এলওসির মাধ্যমে, যেটাকে আজ আমরা লাইন অফ কন্ট্রোল বলে জেনে থাকি। সাথে ইউনাইটেড নেশনে আরো একটা জিনিস ঠিক হয়, আর সেটা হলো এলওসি থেকে ভারত এবং পাকিস্তানের সমস্ত আর্মি পিছনে সরে আসবে এবং তারপরে জম্মু কাশ্মীরের একটা ভোট গণনা করা হবে, যার মূল উদ্দেশ্য ছিল একটাই, জম্মু কাশ্মীরের মানুষ তাদের ফিউচার তারা নিজেরাই ডিসাইড করুক, তারা
আদৌ স্বইচ্ছায় ভারতের সাথে থাকতে চায় কিনা। আর তৎকালীন সময় ইউনাইটেড নেশনের এই মতামত থেকে জওহরলাল নেহরু একদমই সহমত হতে পারেননি, কারণ অলরেডি আমাদের কাছে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসাসিন এগ্রিমেন্টটা ছিলই। সাথে এই এগ্রিমেন্ট অনুযায়ী জম্মু ও কাশ্মীর অলরেডি ভারতের একটা অধীনত্ব রাজ্য। তাহলে এই ভোট গণনার আসল কারণটা কি? আর এইসব মতবিরোধের মধ্যে 26শে জানুয়ারি 1950-এ স্বাধীন ভারতে প্রথমবারের জন্য গোটা দেশে ভারতের সংবিধান লাগু হয়। সাথেই সেই সংবিধানের অন্তর্গত আর্টিকেল 370ও জম্মু কাশ্মীরের জন্য লাগু করা হয়। আর তৎকালীন সময় জম্মু কাশ্মীরের জন্য একটা আলাদা করে আইন মানে আর্টিকেল 370 লাগু করার পিছনে জওহরলাল নেহরুর মূলত দুটি উদ্দেশ্য ছিল। এক তো ইউনাইটেড নেশনের কাশ্মীরে ভোট গণনার মতামতকে এড়াতে সোজাসুজি একটা রাজ্যের জন্য এমন একটি সুবিধাভোগী আইন বানিয়ে দেওয়া হলো যার ফলে জম্মু কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হওয়ার পরেও ভারতের কোনো নিয়মকানুন সোজাসুজি জম্মু কাশ্মীরে লাগু করা যাবে না। আর দ্বিতীয় কারণ হলো তৎকালীন সময়ে জম্মু কাশ্মীরের একজন সুপরিচিত লিডার ছিল শেখ আব্দুল্লাহ, এবং এই আব্দুল্লাহর সাথে খুবই ঘনিষ্ঠ ছিলেন জওহরলাল নেহরু। আর দুজনেরই মতামত ছিল কাশ্মীরের রাজতন্ত্র শেষ করে এবার গণতন্ত্রকে নতুনভাবে গঠন করা। আর এইসব কারণে ভারতের সংবিধানে প্রথমবারের জন্য আর্টিকেল 370 যুক্ত করা হয়, এবং এই আর্টিকেল 370-র মূলত তিনটি ভাগ ছিল। প্রথম, জম্মু কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হওয়ার সত্ত্বেও ভারতের সংবিধান অনুযায়ী কোনো আইন সোজাসুজি জম্মু কাশ্মীরে লাগু করা যাবে না। জম্মু কাশ্মীরে যে কোনো আইন লাগু করার জন্য জম্মু কাশ্মীরের সরকারের অনুমতির প্রয়োজন। দ্বিতীয়, ভারতের অন্তর্ভুক্ত থাকার পরেও ইন্ডিয়ান ফ্ল্যাগ ছাড়া নিজেদের যে কোনো ফ্ল্যাগ ব্যবহার করতে পারবে এই জম্মু কাশ্মীর রাজ্য। এবং তৃতীয়, ভারত সরকার জম্মু কাশ্মীরের মাত্র তিনটি জিনিসই কন্ট্রোল করতে পারবে, আর সেগুলো হলো এক্সটার্নাল অ্যাফেয়ার, ডিফেন্স এবং কমিউনিকেশন। আর এইরকম সুবিধাভোগী নিয়মকানুন লাগু করার পরে 1954 সালে আর্টিকেল 370-র সাথে আরও একটি আর্টিকেল যুক্ত হয়, যেটা ছিল 35A, যার মারফত জম্মু কাশ্মীরের বাসিন্দাদের বিশেষ কয়েকটি অধিকার দেওয়া হয়। ফলে কোনো বহিরাগত কাশ্মীরে কোনো রকম জমি কেনাবেচা করতে পারবে না। সাথে কাশ্মীরের স্কুল এবং কলেজে শুধুমাত্র কাশ্মীরিদেরই স্কলারশিপ দেওয়া হবে, কোনো বহিরাগত স্টুডেন্টকে দেওয়া হবে না। এবং কাশ্মীরের বাসিন্দা ছাড়া বাইরে থেকে আসা কোনো ব্যক্তি কাশ্মীরে কোনো রকম সরকারি চাকরি করতে পারবে না। আর জম্মু কাশ্মীরে এইরকম একটা সুবিধাভোগী আইন লাগু হওয়ায় তৎকালীন সময় সব থেকে খুশি হয়েছিল পাকিস্তান, কারণ শুরু থেকে এই পাকিস্তান জম্মু কাশ্মীরের মানুষদের ধর্মের নামে নিজেদের হাতের পুতুল বানিয়ে সবসময় ভারতকে আক্রমণ বা ভারত থেকে বিচ্ছেদ করার একটা চেষ্টা চালিয়ে গেছে। এবং তার সবথেকে বড় প্রমাণ হলো ধর্মের নামে পাকিস্তানের সহযোগিতায় 1990-এ প্রায় 1 লক্ষেরও বেশি হিন্দু পণ্ডিতদের কাশ্মীর থেকে বিতাড়িত হতে হয়। আর তাছাড়াও এই সুবিধাভোগী আইন আর্টিকেল 370-র কারণে না জানা কতবার এই ভারতের মাটিতে পাকিস্তানের পতাকা উঠেছে এবং পাকিস্তানের জয় জয়কারও করা হয়েছে। আর সত্যি কথা বলতে একটা ভারতীয়র কাছে এর থেকে বেশি লজ্জাজনক বিষয় বোধহয় আর কিছু হয় না। কিন্তু সেই সুবিধাভোগী আইন আর্টিকেল 370-তে আরও একটা জিনিস লেখা ছিল, আর সেটা হলো আর্টিকেল 370-কে ভারতের রাষ্ট্রপতি দ্বারা যে কোনো মুহূর্তে সরানো যেতে পারে। শুধু কন্ডিশন ছিল একটাই, আর্টিকেল 370-কে রিমুভ করার জন্য ভারতের রাষ্ট্রপতির সাথে জম্মু কাশ্মীরের কনস্টিটিউশন অ্যাসেম্বলি মানে সংবিধান সভার একমত হতে হবে। আর তারপরে 2014-তে ভারতের সরকারি পদে ক্ষমতায় এলো বিজেপি, এবং ওই বছরই তৎকালীন জম্মু কাশ্মীরের ক্ষমতায় থাকা সরকার পিডিপির সাথে বিজেপির জোটবন্ধন হয়। আর এই জোটবন্ধনের কারণে হঠাৎ করে জম্মু কাশ্মীরের কিছু মাওবাদী সংগঠন ব্যাপকভাবে সক্রিয় হয়ে যায়। আর এই মাওবাদীদের হঠাৎ করে সক্রিয় হয়ে যাওয়ার কারণে 9 জুন 2015-তে গোটা জম্মু কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। আর তার মানে এবার জম্মু কাশ্মীরের সমস্ত শাসন ব্যবস্থা সহ সাংবিধানিক সমস্ত কাজকর্ম এখন রাষ্ট্রপতি দ্বারা পরিচালিত হবে। এবং জম্মু কাশ্মীর থেকে আর্টিকেল 370-কে সরানোর জন্য দুজনের মতামতের প্রয়োজন ছিল, এক ভারতের রাষ্ট্রপতি, দুই জম্মু কাশ্মীরের সাংবিধানিক সভা। কিন্তু মজার ব্যাপার এটাই যে জম্মু কাশ্মীরের রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার কারণে এখন সমস্ত কিছু রাষ্ট্রপতি দ্বারাই পরিচালিত হবে। আর তারপরে এলো সেই সময় যেটা গোটা ভারত দেশ তথা প্রতিটা ভারতীয় অনেক বছরের অপেক্ষায় ছিল, 5ই ফেব্রুয়ারি 2019 জম্মু কাশ্মীর থেকে সেই সুবিধাভোগী আর্টিকেল 370-কে সরিয়ে ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত করে নেওয়া হলো আমাদের স্বর্গরূপী জায়গা জম্মু কাশ্মীরকে। আর এখানেই শেষ হলো আজকের গল্প। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সারে বলো জয় শ্রীরাম।